আমি যে নিরুপায়। যদি আমাদের মাঝে চুক্তিটা না আসতো তাহলে এইভাবে তোমাকে কষ্ট দিতাম না। জানি না তোমাকে সত্যিটা কখনো বলতে পারবো কিনা। শুধু এতটুকু বলতে পারি, এই চুক্তির মাধ্যমে তোমাকে 1 বছরের জন্য হলেও নিজের বউ হিসেবে পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই চুক্তিটা না থাকলে তুমি আজ আমার থাকতে না। 1 বছর মেঘ, 1 বছর, কিন্তু এই একটা বছর আমার কাছে অনেক কিছু। কথাগুলো বলার সময় আকাশের দুই চোখ লাল বর্ণ ধারণ করেছে। চোখের জল আড়াল করতে রুম থেকে বের হয়ে পাশের রুমের ব্যালকনিতে চলে গেল। সকালবেলায় আকাশ নাস্তা করে অফিসে চলে গেছে। মেঘ আর শাশুড়ি সোফায় বসে গল্প করছে। এমন সময় মেঘের ফোনে একটা কল আসে। মেঘ ওর শাশুড়ি মাকে বলে যে বাইরে একটা কাজ আছে, যেতে হবে। মেঘের শাশুড়ি খুব ভালো মনের মানুষ, উনি কোনো রকম বাধা দেয়নি। মেঘ মিলিকে মায়ের খেয়াল রাখতে বলে বাসা থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে গিয়ে দেখে আগে থেকে তার বান্ধবী তানহা ওর জন্য অপেক্ষা করছে। এরপর মেঘ চেয়ারে বসে তার কফি অর্ডার করে। তারপর মেঘ তানহাকে বলে উঠল, তানহা বল, কেন ডেকেছিস? মেঘ, তুই কেমন আছিস? ভালো। স্যারের সাথে বিয়ে হওয়ার পর তো তোর সাথে আর যোগাযোগ হয়নি। আন্টি মারা গেলেন, তাও গিয়ে দেখতেও পারলাম না। সরি রে। দূর, তুই সরি কেন বলছিস? সব আমার কপাল রে। সত্যিই কি তুই ভালো আছিস? ভালো না থাকার কি আছে? এত বড়লোক মানুষের সাথে বিয়ে হয়েছে, ভালো না থেকে উপায় আছে? তোর কথাবার্তা এমন লাগছে কেন? মনে হয় তুই কিছু একটা আড়াল করতেছিস। ছাড় তো এসব কথা। এখন বল, তুই কেন আমায় ডেকেছিস? তুই কি কিছুই জানিস না? কোন ব্যাপারে? স্যার মানে তোর স্বামী। কেন, কি হয়েছে? অফিসে তোর পদে একজনের জব দেওয়া হয়েছে। জানি, সে একজন মেয়ে। জানিস, তাহলে চুপ করে আছিস কেন? মানে? স্যার 3 মাসের জন্য রিধিকে নিয়ে আমেরিকা যাচ্ছে। তো কি হয়েছে? মেঘ, কি হয়েছে তোর? আরে উনি তোর স্বামী, তুই ওনাকে আটকাবি না? কি দরকার এসব ডিল করার? আর 3 মাসের জন্য অন্য দেশে যাওয়ার? আর ওই মেয়েটাকে এবার কেন নিয়ে যাবেন? অফিসে অন্য স্টাফরাও তো আছে। অফিসের কাজে যাবে, তুই এত ভাবছিস কেন? মেঘ, তুই তো এত বোকা না। রিধি মেয়েটা সারাক্ষণ স্যারের মাথায় চড়ে বসে থাকে। স্যার যেখানে যাবেন ওই রিধি মেয়েটা সেখানেই যাবে। তানহা এতে এত ভাবার কি আছে? অফিসের কাজেই তো যাচ্ছে। মেঘ, বাচ্চাদের মতো বিহেভস করিস না। কেন বুঝেও না বুঝার ভান করছিস? তোর স্বামী তোকে না বলে অফিসের অন্য একটা মেয়েকে নিয়ে আমেরিকা যাবে, আর তুই একা একা থাকবি? তানহা প্লিজ, এসব কথা বাদ দে। আমার এখন ভালো লাগছে না এসব কথা শুনতে। অন্য কিছু বল। ও সরি, একটা কথা বলবো মেঘ? কি কথা শুনি? তুই কি তামিমের কারণে স্যারকে দূরে সরিয়ে রাখছিস? তানহা, তামিমকে এর মাঝে টেনে আনছিস কেন? মেঘ, তুই যদি মনে করিস তামিমের জন্য স্যারকে অবহেলা করবি তাহলে জেনে রাখ, তুই কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে চাচ্ছিস। এই কথাটা শুনে মেঘ একটা দীর্ঘশ্বাস নিল। তারপর বলতে থাকে, ভুল তো সেদিন করেছি, যেদিন আকাশ আহমেদ এর বউ হয়ে এই বাড়িতে পা রেখেছে। মেঘ, তুই স্যারের জন্য আমাকে ধমক দিলি। সরি রে মেঘ, তোকে একটা কথা বলি। তুই কিন্তু ভালো করেই জানিস তামিম একটা প্রতারক। আর তুই তামিমের জন্য কেন স্যারকে দূরে সরিয়ে রাখবি বল? তামিম প্রতারক না তানহা। ভালোবাসার মায়াজালে আটকে পড়েছিস তুই, তাই বুঝতে পারছিস না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তবে হ্যাঁ, যখন বুঝতে পারবি তখন যেন খুব বেশি দেরি না হয় মেঘ। তামিমকে নিয়ে তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আর হ্যাঁ, উনি আমার স্বামী। ওনাকে নিয়ে আমি কি ভাববো না ভাববো সেটা আমি জানি। আর আমি এটাও জানি আমাকে কি করতে হবে। আর তো মাত্র 3 মাস, তারপর সবকিছু শেষ হয়ে যাবে। মানে কি সব উল্টাপাল্টা বলছিস? জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মেঘ উঠে দাঁড়ালো, পা বাড়ালো চলে যাওয়ার জন্য। পেছন থেকে তানহা শুধু একটা কথাই বলল, অতীতে যেই ভুলটা করেছিলিস সেই ভুলটা আর করিস না মেঘ, সব হারাবি তুই। তানহার কথা শুনে অবাক হয়ে পেছনে তাকালো মেঘ। তারপর বলতে থাকে, হারানোর মতো কিছুই নেই, যা ছিল অনেক আগেই হারিয়েছি। নতুন করে কিছু হারাবে না আমার। আর হ্যাঁ, অতীতে আমি কোনো ভুল করিনি। এই কথা বলে মেঘ সামনের দিকে হাঁটতে শুরু করে। তারপর বাসায় চলে আসে। বাসায় এসে বারবার তানহার বলা কথাগুলো মনে পড়তে থাকে। ভুলে যেতে চাইলেও কানে বাজে একটা কথা, অতীতের ভুলটা করিস না মেঘ। মেঘ রুমে এসে কান্নায় ভেঙে পড়ে আর নিজে নিজে বলতে থাকে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন আমার সাথে এমনটা হচ্ছে? কেন কেন কেন? সবকিছু ভুলে গিয়ে তো ভালোই ছিলাম আমি। তাহলে কেন স্যারের চুক্তিটা মাঝখানে নিয়ে এলো? কেন এই চুক্তি দিয়ে আমার মনে তামিমের দেওয়া আঘাতগুলো ফিরিয়ে দিল? কেন কেন কেন? মেঘের কান্না যেন থামছেই না। রাতে আকাশ বাসায় এসে ব্যাগ গুছিয়ে নিতে শুরু করলো। মেঘ খাবার খেতে ডাকতে এসে দেখে আকাশ ব্যাগ গোছাচ্ছে। ব্যাগ গোছাতে দেখে মেঘ বলে উঠলো, আমি হেল্প করব? না, আমি নিজেই করে নিব। আচ্ছা ঠিক আছে, মা অপেক্ষা করছে খাবার টেবিলে। তুমি যাও, আমি আসছি। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই আকাশ ডাকলো, মেঘ শোনো। জি বলেন।
কোথায় যাচ্ছি, ব্যাগ কেন গোছাচ্ছি জিজ্ঞেস করবে না? কারো পার্সোনাল ব্যাপারে কোনো কিছু জানার তেমন ইচ্ছে বা আগ্রহ আমার নেই। কিন্তু তুমি তো আমার। আমি তো আপনার চুক্তির বউ, তাই আমার মনে হয় না কোনো কিছু জানার অধিকার আমি রাখি। 1 বছর তো চলেই যাচ্ছে, হাতে গোনা তো আর 3 মাস 15 দিন। তারপর আপনার এই এগ্রিমেন্ট থেকে আমি মুক্ত। মেঘ কথাটা বলে চলে গেল। আকাশের মনে ছিল না আর মাত্র 3 মাস 15 দিন তার হাতে। এর মাঝে 3 মাস আকাশ আমেরিকাতে থাকবে। ইচ্ছে করছে ডিলটা ক্যান্সেল করে দিতে, কিন্তু সেই চান্স এখন আর নেই। আগে সবকিছু ফাইনাল হয়ে গেছে। আকাশ বসে বসে এসব ভাবছে। হঠাৎ করে রিধির কল আসলো। আকাশ কলটা রিসিভ করে বলল, হ্যাঁ রিদি বলো। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, কি জন্য কল দিছো সেটা বলো। স্যার আমরা কালকে সকালেই এয়ারপোর্ট যাচ্ছি, আপনি আমাকে কষ্ট করে পিক করতে পারবেন? তুমি নিজেই এয়ারপোর্ট চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। একই জায়গায় যখন যাচ্ছি তখন একসাথে গেলেই বা কি দোষ? ওকে ফাইনাল একসাথে যাব। এই কথা বলে কলটা কেটে দিল। আর আকাশ রাগে গজ গজ করতে লাগলো। কি জন্য যে ওকে জবাব দিতে গেল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই মেয়ে সারাক্ষণ মাথার কাছে ছাড় পোকার মতো ঘুরে বেড়ায়। খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? হাত থেকে মোবাইল বিছানায় ছুঁড়ে মেরে নিচে চলে গেল খাবার খেতে। খাবার টেবিলে বসে তার মামুনিকে বলল, মামুনি কালকে সকালের ফ্লাইটে আমেরিকা যেতে হচ্ছে 3 মাসের জন্য। একটা ডিল ফাইনাল করতে যাচ্ছি, তুমি একটু সাবধানে থেকো। 3 মাস অনেকটা লম্বা সময় হয়ে গেল না? কিছু করার নেই মামুনি, সাইন করে ফেলেছি, যেতেই হবে। এক কাজ কর, বৌমাকে নিয়ে সাথে যা। বিয়ের পর তো ওকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, সারাদিন বাসায় একা একা থাকে। না মা, আমি এখানেই ভালো আছি। আমার জন্য কারো কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তাই আমি চলে গেলে আপনার দেখাশোনা করবে কে শুনি? সে কি রে মা, তাই বলে তুই যাবি না? না মা, আমি যাব না। কারো যাওয়া লাগবে না, রিদি আছে আমার সাথে, আমি সব সামনে নিব। খুব জোরে কথাটা বলে আকাশ খাবার না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল। আকাশের মা পেছন থেকে ডাকলেও তার ডাকে কোনো সাড়া দিল না। মেঘ খুব সকালে ঘুম থেকে উঠ, তারপর নাস্তা বানাতে চলে গেল, কারণ আজ আকাশ চলে যাবে তাই। সকাল 8টার দিকে আকাশ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবে। তখনই পেছন ফিরে একবার তাকালো। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘকে ডাক দিবে ভেবে থেমে গেল, তারপর কিছু না বলেই বের হয়ে গেল। আকাশ ভাবছে হয়তো মেঘের মনে তার জন্য বিন্দুমাত্র অনুভূতির জন্ম হয়নি, তাই মেঘ দূরে দূরে থাকছে। অন্যদিকে মেঘ ওখানে দাঁড়িয়ে আছে। আকাশ যখন গাড়িতে উঠছিল তখন আবার উপরে তাকালো। আকাশকে নিচে দেখে ঘুর কাটে আর বলতে থাকে, এ কি, উনি তো চলে যাচ্ছেন, আমাকে একবারের জন্য ডাকলেন না কেন? এরপর আকাশ গাড়িতে উঠে পড়লো আর গাড়িটা আপন মনে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলতে থাকে। এদিকে মেঘের মন ঘরে ঠিকছে না, বারবার মাথায় তানহার কথাগুলো বাজছে। তানহার কথার মাঝে কেমন যেন রহস্যের ছাপ ছিল। মেঘ সেটা বুঝতে পারছে ঠিকই, কিন্তু কি লুকাচ্ছে তানহা সেটাই বুঝতে পারছে না মেঘ। আকাশ আমেরিকা পৌঁছে তার মাকে জানিয়ে দেয়। মেঘ আকাশের এমন আচরণে একটু কষ্টও পেলেও পরক্ষণে মেঘ তো আকাশের চুক্তির বউ, সেটাই মনে পড়ে গেল। তাহলে কেনই বা তার কাছে কল করবে? সে তো কিছুই না আকাশের। এসব ভাবতে ভাবতে মেঘের মনটা খারাপ হয়ে গেল। মেঘ আকাশকে নিয়ে ভাবতে গেলেই মনে পড়ে যায় আর তো মাত্র কয়েক মাস, তারপরে তো সব শেষ। কি দরকার এসব? কেনই বা মায়ার বাঁধনে জড়াবে? কিছুদিন পর তো আলাদা হয়ে যাবেই, তাহলে আর এত ভাববে কেন? এদিকে আকাশ চলে যাওয়ার সপ্তাহখানেক পর মেঘ আর তার শাশুড়ি বসে বেশ ভালোই আড্ডা দিচ্ছে। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ পেল। আওয়াজ পেয়ে মেঘ দরজার দিকে এগিয়ে গেল আর ভাবতে থাকে এই সময় কে আসতে পারে? কারো তো আসার কথা না, তাহলে কে এলো এই সন্ধ্যাবেলায়? মেঘ দরজাটা খুলে সামনের দিকে তাকিয়ে তানহাকে দেখে একটু মুচকি হাসি দিল, তারপর ওকে ভেতরে নিয়ে বসালো আর বলতে লাগলো, আজ হঠাৎ কি মনে করে? কেন, আমি কি আসতে পারি না? এই কথা এত পেঁচাচ্ছিস কেন? দেখেন না আন্টি, আপনার বৌমা কত শয়তান। বিয়ের পর তো নিজের বেস্ট ফ্রেন্ডকে ভুলেই গেছে, একবার খোঁজখবর নিয়েও দেখেনি বেঁচে আছে নাকি মরে গেছি। আর এখন আমি দেখতে আসছি, তাও বললো আজ হঠাৎ কি মনে করে? হ্যাঁ তাই তো। বৌমা, তুমি ওর খোঁজ খবর নাওনি, এটা কি সত্যি? ওর স্যাটাস করবেন না তো মা? গত সপ্তাহে আমরা দেখা করলাম আর শাকচুনিটা সেটা চেপে যাচ্ছে। বেশি বকবক করিস না, আমার জন্য চা নিয়ে আয়। চা খেতে খেতে এই সন্ধ্যাবেলায় একটা আড্ডা হয়ে যাবে। হ্যাঁ বৌমা, তুমি গিয়ে চা নিয়ে আসো, আমি ওর সাথে বসে গল্প করি। মেঘ চলে যাওয়ার পর মেঘের শাশুড়ি আর তানহা বসে বসে গল্প করতে লাগলো। আপনার শরীর এখন কেমন আছে আন্টি? এই তো আছি রে মা, তোর কি খবর? ভালো আছে আন্টি। স্যার কেমন আছে? কাজ নিয়ে অনেক ব্যস্ত, কল করার সময় পায় না, মাঝে মাঝে কল করে খবর নেয়। আন্টি মেঘ কি এখনো কিছু জানতে পারেনি? মেঘ এখনো ওর সাথে স্বাভাবিক হতে পারেনি। তানহা ওরা দুজন যে আলাদা থাকে সেটা আমি জানি। আমি মেঘকে বলেছি আকাশের কাছ থেকে সব জেনে নিতে, কিন্তু মেয়েটা
কেন জানি এক পা সামনে গিয়ে 2 পা পিছিয়ে পড়ে। আপনি নিজেই তো বলে দিতে পারতেন। আমি চাই মেঘ নিজে থেকে বুঝে নিক আকাশ ওর স্বামী। আকাশের ব্যাপারে কথা বলার অধিকার ওর আছে, কিন্তু কেন জানি মেয়েটা স্বাভাবিক হতে পারছে না, সেটাই মাথায় ঢুকছে না। সেদিন আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ইচ্ছে করলে মেঘ স্যারকে আমেরিকা যাওয়া থেকে আটকাতে পারত। আমাকে রেখে কি কথা হচ্ছে শুনি? আর কথা হলো কই? চাইলাম একটু আন্টির সাথে সুখ দুঃখের কথা ভাগাভাগি করতাম, তার মাঝে তুই এসে জল ঢেলে দিলি। গরম চা ঢেলে দিব বলে দিলাম, কিন্তু তুই মায়ের সাথে কথা বলবি, আমি জল ঢালবো কেন? আমি তোকে মানা করছি তুই মায়ের সাথে আড্ডা দিস না। 1 নাম্বার শয়তান মেয়ে। থামবি তোরা? কোথায় বান্ধবীকে নিয়ে গল্প করবি, তা নয় ঝগড়া করে যাচ্ছিস। মেঘ একটু হেসে তানহার পাশে বসে 3 জন মিলে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটালো। তারপর রাতের খাবার খেয়ে তানহা চলে গেল। মেঘ অনেক জোর করলো তানহাকে রাখার জন্য, কিন্তু তানহা কাজের অজুহাত দেখিয়ে চলে গেল। দেখতে দেখতে দীর্ঘ 2 মাস কেটে গেছে। 2 মাস পর আজ আকাশ দেশে ফিরছে। মনের ভেতর অজানার প্রশ্ন, মেঘ আকাশকে দেখে কিভাবে রিয়াক্ট করবে। আকাশ আমেরিকা 3 মাসের জন্য গেলেও মেঘকে এতটা মিস করছিল যে 3 মাসের কাজ 15 দিন আগে কমপ্লিট করে দেশে ফিরছে। মেঘকে চমকে দেবে বলে বাসার কাউকে জানায়নি। এদিকে আকাশ ভাবছে মেঘকে সারপ্রাইজ দেবে, অন্যদিকে আকাশ নিজেও জানে না তার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আকাশ বাসায় আসার জন্য এয়ারপোর্ট থেকে সোজা বাসায় আসার জন্য গাড়ি রিজার্ভ করলো। আকাশ ইচ্ছে করলে বাসা থেকে ড্রাইভারকে দিয়ে গাড়িটা আনিয়ে নিতে পারতো, কিন্তু এতে সারপ্রাইজ দেওয়া হবে না। আকাশ বাসায় এসে কলিং বেল চাপ দেয়। মেঘ তখন রান্নাঘরে রান্না করছিল। বিড় করে দরজাটা খুলে অবাক হয়ে গেল। আকাশ আসবে তাও এইভাবে ভাবনারও বাইরে ছিল। অনেকক্ষণ ধরে মেঘ আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশের ডাকে ঘোর কাটে মেঘের। কি ব্যাপার, ভিতরে যেতে দিবে নাকি এখানে দাঁড় করিয়ে রাখবে? এমনিতেই জার্নি করে ক্লান্ত হয়ে গেছি। মেঘের চোখের সামনে আঙ্গুল দিয়ে তুড়ি বাজালো আকাশ। এরপর মেঘ বলল, আপনি আজ? কেন খুশি হওনি? তোমাকে দেখতে খুব ইচ্ছে করেছিল, তাই চলে এলাম। কি বললেন? বললাম যে কাল রাতে ডিলটা ফাইনাল হয়ে গেছে, তাই চলে আসলাম। ওখানে যে কাজের জন্য যাওয়া সেটা শেষ করে বসে থেকে কি করবো বলো? মেঘ অবাক হয়ে আকাশের ব্যবহার দেখছে। এর আগে আকাশ মেঘের সাথে যতবার কথা বলেছে সবসময় রাগি ভাবে থাকতো। আজ কি এমন হলো যে এত ভালো বিহেভ করছে? মেঘ এসব ভাবছে। আকাশ তখন বলে উঠলো, কি হলো, ভাবনাতে থাকবে নাকি দরজা থেকে সরে দাঁড়াবে? ও হ্যাঁ, আসুন। এরপর আকাশ ঘরের ভেতর ঢুকতে বলল, মামুনি কোথায়? ওনার রুমে। আচ্ছা। আকাশ তার মায়ের রুমের সামনে গিয়ে দরজা টোকা দেয় আর বলতে থাকে, মামুনি দরজা খোলো, আমি আকাশ। একটু পর দরজা খোলার আওয়াজ। আকাশ ভেতরে যাবে তখনই চোখ যায় তার মায়ের দিকে। তারপর চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে আকাশে। নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না যে এটা তার মা। এক ছোটে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। আকাশের এমন কান্না দেখে তার মা বলে উঠলো, পাগল ছেলে, কান্না করছিস কেন? মামুনি এটা কিভাবে সম্ভব হলো? আকাশ কান্না করতে করতে তার মায়ের পায়ের দিকে ইশারা করলো। আকাশের কান্নার কারণ হচ্ছে সে তার মাকে প্রায় 3 বছর পর দাঁড়িয়ে থাকতে দেখছে। মাকে অবস্থায় দেখে আকাশ যে কতটা খুশি হয়েছে তা বলে বোঝানো যাবে না। এবার আকাশ তার মাকে বলে উঠলো, মামুনি তুমি ভালো হয়ে গেছো? ইয়াহু, আমার মামুনি আবার হাঁটাচলা করে। আকাশ তার মাকে ধরিয়ে চারদিকে ঘুরছে আর চিৎকার করে কথাটা বলছে। এরপর মা বলে উঠলো, আকাশ পড়ে যাব, থাম এবার। মামুনি তোমার পা ঠিক হলো কবে? এটার জন্য ক্রেডিট মেঘের। মেঘ কিভাবে তোমার পা? পুরোটা বলতে না দিয়ে, সেটা পরে বলছি, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। ওকে, আমি এক্ষুনি আসছি। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এর মাঝে মেঘ আকাশের জন্য শরবতের গ্লাস নিয়ে আসলো। এসে শরবতের গ্লাস রাখলো। যেই চলে যাবে ঠিক তখনই আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলো, থ্যাংক ইউ মেঘ। কিসের জন্য? মামুনিকে সুস্থ করে তোলার জন্য। ও মাকে সুস্থ করার জন্য থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাইছেন? আসলে ঠিক সেটা নয় মেঘ। আমার বোঝা হয়ে গেছে। মেয়ে মাকে সুস্থ করার জন্য মায়ের সেবা করেছে, আর আপনি সেটাকে অন্যভাবে নিলেন। মেঘ, এটা আমি কখন বললাম? আমি শুধু বলতে চেয়েছি হাজার চেষ্টা করেও আমি মামুনিকে সুস্থ করতে পারিনি, আর তুমি মামুনিকে 3 মাসের মধ্যে সুস্থ করে তুললে। আর বোঝাতে হবে না, শরবত খেয়ে নিচে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি মেঘ, আমি ওভাবে বলিনি। মেঘ আর কিছু না বলে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ খাবার খেতে নিচে যায়। খাবার টেবিলে বসলো। তার মা নিচ থেকে বলতে থাকে, তুই চলে যাওয়ার পরে বৌমা আমার জন্য অনেক কষ্ট করেছে। দিনের পর দিন আমার সেবা করেছে। প্রতিদিন 2 বার করে পায়ে মালিশ করত, টাইম মতো ওষুধ খাইয়ে দিত, মাঝে মাঝে ঘুম পাড়িয়ে দিত। প্রতিদিন ভোর 5টায় আর সন্ধ্যার আগে 2 বার করে পার্কে নিয়ে যেত, হাতে হাত রেখে হাঁটতে শেখাতো। একটা সময়
পায়ের টানগুলো হালকা কমতে থাকে। ডাক্তার ট্রিটমেন্টও এর সাথে ছিল। এইভাবে ধীরে ধীরে পায়ের ফুলাগুলো কমতে থাকে। একদিন তো হুইল চেয়ার থেকে পড়ে গেছিলাম। মেঘ যখনই আমাকে তুলতে যাবে তার আগেই আমি নিজে নিজে ওঠার চেষ্টা করি। এরপর থেকে একটু একটু করে হাঁটতাম, আর এখন সম্পূর্ণ সুস্থ। সবই আমার এই মায়ের জন্য। মেঘকে উদ্দেশ্য করে কথাটা বলল। মেঘ এতক্ষণ পাশে দাঁড়িয়েছিল। আকাশ মেঘের দিকে একবার তাকায়, আবার মায়ের দিকে তাকায়। আকাশের তাকানো দেখে মেঘ মাথা নিচু করে ফেলল। এরপর আকাশের মা বলতে থাকেন, মেঘ না থাকলে আজ আমি হাঁটতেই পারতাম না। মা কি সব ফালতু কথা বলছেন? আপনার হাঁটার পেছনে আপনার মনের জোরটাই ছিল সবচেয়ে বড় শক্তি। আমি তো শুধু আপনার লাঠি হিসেবে কাজ করেছি। আপনার মনে আবারও স্বাভাবিক হওয়া ইচ্ছা শক্তি ছিল, তাই আপনি শতবার পড়ে যাওয়ার পরেও হার মানেননি। আর তার ফল হিসেবে আজ আপনি হাঁটা চলা করতে পারছেন। তোর সাথে কথায় পারবো না, এখানে এসে বস। আজ আমি তোকে নিজে হাতে খাইয়ে দিব। আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। মায়ের কথা অমান্য করে আর এখানে। সরি মা, আর এমনটা হবে না। এরপর মেঘ মায়ের চেয়ারের পাশে বসলো। মিলিয়ে এসে কি লাগবে না লাগবে দেখে গেল। আকাশের মা ভাত মেখে মেঘের মুখের সামনে তুলে ধরলেন। মেঘ এমন ভাবে তাকিয়ে আছে যেন বিশ্বাসই করতে পারছে না। আজ অনেকদিন পর মেঘ তার মায়ের হাতে খাবার খাচ্ছে। সেই খুশিতে মেঘের চোখের কোণে অশ্রু ধরা দিল। মেঘের চোখে পানি দেখে মামনি জিজ্ঞেস করলো, কি রে মা, কান্না করছিস কেন? মায়ের কথা শুনে আকাশ চোখ তুলে তাকিয়ে দেখলো মেঘ সত্যি কান্না করছে। আকাশ বুঝতে পারলো না মেঘ হঠাৎ করে কেন কান্না করছে। আকাশ বুঝতে পারলো না মেঘের কান্নার রহস্য কি। মেঘ কান্না করেই যাচ্ছে, থামার কোনো নিশানা নেই। মেঘের এমন কান্না দেখে মামনি বলল, পাগল মেয়ে, এভাবে কেউ কান্না করে? মা, অনেকদিন পর শাশুড়ি মায়ের হাতে খাবার খাচ্ছে, যেন মনে হচ্ছে খুব আদর করে মেঘের মা মেঘকে খাইয়ে দিচ্ছেন। মেঘের কান্না থামছেই না। মামনি এবার মেঘের চোখের পানি মুছে দিয়ে বলল, ভাতের প্লেটে চোখের জল ফেলতে নেই মা, নে হা কর আর কান্না করিস না। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। আকাশও তার মা বসে গল্প। হুট করে আকাশের মা বলে উঠলো, আকাশ, কালকের তারিখটা তোর মনে আছে? কালকের তারিখ? আকাশ একটু ভাবনায় পড়ে গেল। কালকে কি সেটা নিয়ে। কিছুক্ষণ পরে যখন মনে পড়লো কালকে কি, তখনই আকাশ তার মায়ের দিকে এক পলক তাকালো। মুহূর্তে ভয়ানক দিনটার কথা মনে পড়ে গেল। সাথে সাথে সে তার মায়ের পাশ থেকে উঠে সোজা ছাদে চলে গেল। আর এক মুহূর্ত মায়ের পাশে থাকলে নিজেকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যাবে, আর আকাশের মাও পারবে না নিজেকে সামলাতে। আকাশ চলে যাওয়ার সাথে সাথে মেঘ তার শাশুড়ির কাছে গিয়ে বসে আর জিজ্ঞেস করে, মা কালকে কি আছে, আর উনি এভাবে চলে গেলেন কেন? মেঘের শাশুড়ি কান্না করছে আর কোনো কথা বলছে না। মেঘের শাশুড়ির কান্না দেখে মেঘ বলল, মা কি হয়েছে, কান্না করছেন কেন? জানতে চাস কালকের দিনে কি হয়েছে? কি হয়েছে? কালকে আকাশের বাবার মৃত্যুবার্ষিকী। কত বছর হয়েছে? কাল 3 বছর পূর্ণ হয়েছে। ও, মা বাবা মারা গেছেন কিভাবে? ওনার কি কোনো রোগ ছিল? না রে মা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে দিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি হাঁটাচলা করতে পারতাম না। আর আকাশ ওই দিনের পর থেকে নিজেকে প্রতিটা মুহূর্ত অপরাধী ভাবছে। অ্যাক্সিডেন্টে উনি নিজেকে অপরাধী কেন ভাববে? এটা হয়তো আল্লাহর ইচ্ছা। কেন উনি নিজেকে কষ্ট দিচ্ছেন? কালকের দিন থেকে উনি হাসবে। ওনাকে যে আগের মতো হতেই হবে। তুই পারবি তো মা? আমাকে পারতেই হবে। না, আমি একটু বাইরে যাব, আমার একটু কাজ আছে। চিন্তা করবেন না, সন্ধ্যা হওয়ার আগে আমি চলে আসব। ঠিক আছে মা, তবে যেখানে যাবি সাবধানে, কেমন? এরপর মেঘ নিজের পার্সে কিছু টাকা নিয়ে বের হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যার কিছু সময় আগে মেঘ বাসায় ফিরে আসে। রুমে গিয়ে দেখে আকাশ রুমে নেই। তাই মিলিকে জিজ্ঞেস করলো, মিলি, তোর ভাইজানকে দেখেছিস? ভাইজান তো সেই দুপুরের পর থেকে ছাদে, এখনো নিচে আসেনি। ও আচ্ছা, ঠিক আছে। মেঘ দ্রুত ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে মেঘ অনেকক্ষণ ধরে আকাশের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আকাশের এক মুহূর্তের জন্য অনুভব হয়নি তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। এরপর মেঘ নিচ থেকে আকাশের ঘাড়ে হাত দিয়ে বলতে শুরু করলো, এখানে দাঁড়িয়ে থাকবেন। আকাশ পেছন ফিরে মেঘকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে। পাগলের মতো কান্না করছে আর বলছে, বিশেষ করে মেঘ, আমি বাপিকে মারিনি। কিভাবে যেন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আমার জন্য। আমার মামনি 3 বছর নিজের পায়ে হাঁটতে পারিনি। আমার জন্য মামনির গায়ে সাদা শাড়ি জড়াতে হলো। আমি অনেক চেষ্টা করেছি বাপিকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারিনি। প্লিজ একটু শান্ত হন। জানো, বাপি মারা যাওয়ার কিছুদিন পর জানতে পারলাম কেউ একজন আমাকে মেরে ফেলার জন্য গাড়ির ব্রেক ফেল করিয়ে রাখে, আর বাপি সেটা জেনে যায়। আমাকে বাঁচাতে গিয়ে সেদিন বাপি নিজেকে শেষ করে দিল। বাপির মৃত্যুর জন্য আমি দায়ী মেঘ, আমি দায়ী। প্লিজ আপনি একটু শান্ত হন।
আপনি নিজেকে কেন দোষী ভাবছেন? দেখুন, কেউ যদি আপনার ক্ষতি করত, আপনাকে মেরে ফেলতে চায়, আর সেটা আপনার বাবা জেনেও কিভাবে হাত গুটিয়ে বসে থাকবেন? আপনার বাবার সবকিছু তো আপনার জন্য। সে আপনাকে যদি উনি সুখ দিতে না পারেন, তাহলে উনি নিজেকে খুব অপরাধী মনে করবেন। আর শুনুন, আজ থেকে নিজেকে করবেন না, কোনো দোষ দিবেন না, কারণ আপনি নিজে খুব ভালো করে জানেন আপনি দোষী নন। শুধু শুধু নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আর আপনি এটা জানার চেষ্টা করেন কে আপনাকে সেদিন মারতে চেয়েছিল। কিভাবে জানবো আমি? আমার মন বলছে মা কিছু একটা আড়াল করছে। উনি পারবেন আপনাকে আসল অপরাধীর কথা বলতে, যদি উনি জেনে থাকেন তাহলে। হতে পারে, এই জন্যই মামনি বারবার অফিসের বিষয় নিয়ে চিন্তায় থাকেন। আমি কত বুঝাই আমি সবকিছু ঠিকঠাক মতো দেখাশোনা করছি, তবু কি যেন চিন্তা করে। তাহলে কালকে থেকে আমরা খুঁজবো কে এর পেছনে আছে। তুমি আমার সাথে থাকবে? হ্যাঁ, কেন থাকবো না? এখানে আমাদের চুক্তির 1 বছর পূর্ণ হয়নি যে মাঝপথে আপনাকে ছেড়ে চলে যাব। যতদিন চুক্তির মেয়াদ আছে ততদিন আমি আপনার সাথেই থাকবো। ও, চুক্তি শেষ হলে চলে যাবে? যেতে তো আমাকে হবেই, কারণ এই চুক্তিটা যে শুধুমাত্র 1 বছরের জন্যই ছিল। মেঘ মনে মনে বলতে থাকে, এই চুক্তি কেন দেওয়া 1 বছর? কেন? যদি আমার মৃত্যুর পর আরো কোনো জন্ম থাকে, সেই জন্মেও আমি আপনাকে ছেড়ে যাব না। জানি না এই চুক্তিতে কি আছে, কেন এই চুক্তি, কি কারণ আছে, তার শুধু সময়ের অপেক্ষা। আমি অতীতের ভুলটা আর করতে চাই না। আমি আর হারাতে পারবো না কিছু, কারণ আমার সেই শক্তি নেই। তবে ভালোই হয়েছে, অতীতের যদি ভুলটা না করতাম তাহলে চোখ খুলতো না, জানতেও পারতাম না আর বুঝতেও পারতাম না আসল ভালোবাসাটা কি। আকাশ দরজা খুলে রুমে ঢুকে চারদিকে তাকে মেঘ বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। মেঘ আকাশের চিৎকার শুনে তাড়াতাড়ি করে আকাশের রুমে আসে। আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলে, এসব কি মেঘ? আকাশ রুমের ভেতরটা দেখিয়ে এই কথাটা বলল। মেঘ পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, চারদিকে মোমবাতি নিভু নিভু আলো, পুরো রুমটা সৌন্দর্য যেন 10 গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু মোমবাতি নয়, সামনে ছোট টেবিলে ছোট একটা কেক, আর তাতে লেখা ছিল হ্যাপি বার্থডে মাই ডিয়ার আকাশ। এগুলো দেখে আকাশের মাথার রক্ত চেপে গেল। মেঘ কিছুটা ভয়ে ভয়ে রুমের ভেতরে প্রবেশ করে বলে ওঠে, আসলে একটু পর তো আপনার জন্মদিন, তাই। কে বলেছে এসব করতে? আমি বলেছি? আমি বলেছি আমার জন্মদিনে আমাকে উইশ করো, আমি বলেছি আমার জন্মদিনে পার্টি করো, আমি বলেছি আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দাও। আকাশ ধমক দিয়ে কথাগুলো বলল। মেঘ কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে, ভয় কিছু বলার সাহস পাচ্ছে না। আকাশ মেঘকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো, এমন ভাবে হাত দুটি চেপে ধরেছে মেঘ ব্যথার চিৎকার দিয়ে উঠলো। মেঘ ব্যথা পাচ্ছে দেখে আকাশ মেঘের হাত ছেড়ে দেয় আর বলতে থাকে, কেন এসব করছো? একবার আমাকে বলতে পারতে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এইভাবে রিয়াক্ট করবেন। একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। কি শুনবো আমি? আমার কোনো কিছু শোনার ইচ্ছা নেই, আমাকে একা থাকতে দাও। দূর, একা থাকবেন বলে কি আমি এত কিছু করলাম? তাহলে কি বললেন আপনি, আর এখন কি বলছেন? তখন ভাবনার বাইরে ছিল তুমি আমার জন্মদিনে এমন কিছু করবে। তাই নাকি? আচ্ছা বাদ দিন, এখন আসুন কেক কাটবেন। এই কথা বলে মেঘ আকাশের হাত ধরে টানতে টানতে কেকের সামনে নিয়ে দাঁড় করায়। ঠিক তখনই আকাশ বলে উঠলো, কেন এমন করছো মেঘ? এই দিনটা আমি ভুলে যেতে চাই, তুমি কেন বোঝো না? মেঘ আলতো করে আকাশের গালে এক হাত রাখলো, অন্য হাতে আকাশের এক হাত ধরে আছে আর বলতে শুরু করলো, আপনি তো কোনো রকম অন্যায় করেনি, তাহলে আপনি কেন কষ্ট পাবেন? আর আপনি যখন জেনে গেছেন বাবার মৃত্যুর পেছনে কেউ জড়িত, তখন থেকে খুঁজে বের করা আমার দায়িত্ব, আর আজ থেকে আপনার মুখে হাসি ফোটানো আমার দায়িত্ব। 1 মাসের জন্য হোক না 1 মাস, তাতে কি? এই 1 মাসকেই আমি কাজে লাগাবো। কি করবে এই 1 মাসে যে আমি 3 বছরেও পারিনি? উফ, সেটা আমি দেখবো। আসেন তো, আগে কেক কাটবেন। আমি মাকে কথা দিয়েছি, আমার কথা আমাকে রাখতে দিন প্লিজ। মেঘের কথায় আকাশের কিছু না বলে ছুরি হাতে নিয়ে কেক কাটলো, আর মেঘ হাততালি দিয়ে আকাশকে বিশ করতে থাকে। অন্যদিকে আকাশের মা দরজার পাশ থেকে এসব দেখে মুখে একটা তৃপ্তি হাসি রুমে চলে যায়। তারপর মেঘ আর আকাশ অনেকক্ষণ গল্প করলো। সেদিনের পর থেকে আকাশ অনেকটা বদলে গেছে, আগের মতো হাসে, আনন্দ নিয়ে মেতে থাকে। কিন্তু একটা চিন্তা, আর মাত্র কয়েকটা দিন এরপরই মেঘ চলে যাবে। তাহলে আকাশ কি ব্যর্থ হলো মেঘকে তার ভালোবাসা বোঝাতে? হয়তো আকাশ ব্যর্থ হলো, নয়তো না। তাহলে কি পারবে না আকাশ মেঘকে আটকাতে, তার জীবন সঙ্গী হিসেবে বাকি পথ সাথী করে চলতে? অন্যদিকে মেঘ একটু একটু করে জানার চেষ্টা করছে কে মারার প্ল্যান করতে পারে আকাশকে, কে ওর এত বড় ক্ষতি করতে চায়। ধীরে ধীরে মেঘ সব রহস্য জানতে পারলো। মেঘ যখন জানতে পারলো এর পেছনে কার হাত আছে, তখন সে বিশ্বাসই করতে পারলো না যে মেঘের সামনে এমন কিছু আসবে আর মেঘকে বিপদের দিকে ঠেলে দেবে। আজ মেঘ আর আকাশের বিয়ের 1 বছর পূর্ণ হবে। একদিকে আকাশ ভাবছে মেঘকে কিভাবে ডিভোর্সের কথা বলবে, অন্যদিকে মেঘ চাইছে আজ এমন কিছু হোক যেন আকাশ মেঘকে কোনোভাবেই না ছাড়ে।
পরের দিন সকালবেলায় মেঘ কাউকে কোনো কিছু না বলে বের হয়ে গেল। সারাদিন পার হয়ে যাচ্ছে, মেঘের বাসা ফেরার কোনো নাম নেই। আকাশ বারবার মেঘে ফোনে কল দিচ্ছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে, কারণ মেঘের মোবাইল নাম্বার বন্ধ দেখাচ্ছে। আকাশ পাগলের মতো হয়ে যাচ্ছে, ভেবে শেষমেশ মেঘকে চলে যাবে আকাশকে ছেড়ে। আকাশ আর ওর মা ভাবছে পুলিশকে রিপোর্ট করবে। এর মধ্যে আকাশের মোবাইল একটা কল আসে। কলটা রিসিভ করতে একটা লোক বলল, মেঘকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি করে এই ঠিকানায় চলে আসো। একটা ঠিকানা দিয়ে কথাটা বলল। এরপর কলটা কেটে গেল। আকাশ একটু আগে আসা নাম্বারে ডায়াল করে, কিন্তু ততক্ষণে নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আকাশ তাড়াতাড়ি করে ওই ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য পা বাড়ালো আর তানহাকে কল দিয়ে মাকে সামলাতে বলল। আকাশ বিশাল একটা মাঠের মধ্যে গাড়ি থামালো এবং চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এটা সেই ঠিকানা কিনা। হ্যাঁ, এটা তো সেই ঠিকানা, কিন্তু মেঘ কোথায়? আকাশ চারদিকে খুঁজতে শুরু করলো। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে আকাশের চোখ দুটি বেঁধে ফেললো আর জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। একজন ওর মাথায় রিভলভার ধরে রেখেছে, আরেকজন শক্ত করে চেপে ধরেছে আর বারবার আকাশকে নড়াচড়া করতে বারণ করছে। কিছু সময় পরে একটা নির্জন জায়গায় গাড়ি থামায়। তারপর আকাশের মাথায় রিভলভার ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলে। যদিও আকাশের চোখ বাঁধা, তারপরও তাকে জোর করে নিয়ে যাচ্ছে। এরপর আকাশকে একটা ঘরে নিয়ে আকাশের হাত পা বেঁধে ফেলা হয়। তারপর আকাশের চোখের বাঁধন খুলে দিলে তাকিয়ে দেখে একইভাবে মেঘকেও বেঁধে রাখা হয়েছে। আকাশ মেঘকে দেখে ওদেরকে বারবার বলতে লাগলো মেঘকে ছেড়ে দিতে। আকাশ হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করে ব্যর্থ হলো। এরপর আকাশ তাদেরকে উদ্দেশ্য করে বলল, মেঘকে এখানে কেন বেঁধে রেখেছেন? কারা আপনারা? কেন এমন করছেন? কি চাই আপনাদের? কেউ কোনো কথা বলছে না। এরপর আকাশ মেঘকে বলতে শুরু করলো, মেঘ, তুমি চিন্তা করো না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আমার ক্ষতি করবে না, ওরা আপনার ক্ষতি করতে চায়। আপনি কেন ওদের ফাঁদে পা দিলেন? আমার ক্ষতি কে করবে? 3 বছর আগে আপনাকে যে লোকটা মেরে ফেলার জন্য গাড়ি ব্রেক ফেল রাখে তারই রক্ত। মানে কি বলছো তুমি? কে সে যে আমাকে মেরে ফেলতে চায়? কথাটা বলার সাথে সাথে একটা আওয়াজ আসলো। ঠিক তখনই আকাশ চুপ হয়ে যায়। ভালো করে বোঝার জন্য দুজনে চুপ করে থাকে। এরপর আওয়াজটা আরো স্পষ্ট হয়। একটু একটু করে একটা লোক এসে আকাশের সামনে দাঁড়ায়, মুখে কালো মুখোশ পরা। লোকটাকে দেখে আকাশ বলল, কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে মেরে ফেলতে চাইছেন? আবার মেঘকেও এইভাবে শাস্তি দিচ্ছেন? এরপর লোকটা নিজের মুখ থেকে মুখোশটা খুলে নিচে ফেলে দিল। তারপর মাথাটা নিচু থেকে ধীরে ধীরে উপরে তুলতে থাকলো। তারপর বলল, দেখো তো আকাশ, আমাকে চিনতে পারো কিনা? তামিম তুমি? আমি তোমার একমাত্র শত্রু। এসব কি বলছো তামিম? আমরা তো খুব ভালো বন্ধু। বন্ধু? ও বন্ধুত্বের মানে বোঝে? ওর কাছে তো ইম্পর্টেন্ট টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর আপনার সম্পত্তি। মানে এসব কি বলছো মেঘ? হ্যাঁ আকাশ, তোমার বউ। দূর, কিসের বউ? মেঘ তো তোমার এগ্রিমেন্টের বউ। যাই হোক, ও ঠিক বলেছে, আমি তোমার সম্পত্তি চাই। তামিম, তোমাকে এর আগেও আমি অনেক টাকা দিয়েছি, সেটা কি ভুলে গেছো? না না আকাশ, তোমার এত বড় উপকারের কথা আমি ভুলবো কি করে? তুমি টাকা না দিলেও এতদিনে মেঘকে উপরে পাঠিয়ে দিতাম। তাহলে কেন আমাকে আর মেঘকে এভাবে বেঁধে রেখেছো? এটা তো হওয়ার কথা ছিল না। রাইট, এটা হওয়ার কথা ছিল না। কেন এটা হলো এইটাই তো জানতে চাও, তাই না? কি কারণে এমন অমানুষের মতো কাজ করলে তুমি? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগের কাহিনী। তোমার বাবা আশরাফ মাহমুদের কোম্পানিতে ম্যানেজারের দায়িত্বে কাজ করতেন। আমার বাবা ইমতিয়াজ আহমেদ। তুমি ম্যানেজার আঙ্কেলের ছেলে? তামিমের বাবা সেদিন আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে বাবাকে নিয়ে নিলেন। সেদিন ওদের প্ল্যান পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাই তামিম প্ল্যান করে আপনাকে চুক্তির কথা বলে। তুই কিভাবে জানলে এসব? তামিম নিজেই বলে দিয়েছে এইসব আমাকে, কিন্তু সে নিজেও জানে না সে কত বড় ভুল করলো। তামিম কোনো কাজের প্রমাণ রাখে না। সেদিন যেমন আমার বাবা কোনো প্রমাণ রাখেনি, আজ আমিও রাখবো না। তবে বাবা একটা ভুল করে ফেলেছে। বাবার প্ল্যানের কথা তোমার মা বাবা জেনে যায়। এই একটা জায়গায় বাবা ভুল করলেও আজ সব কিছু ঠিকভাবে করেছে। আর আজ বাবার ফেলে রাখা কাজটা আমি শেষ করব। তুমি শত চেষ্টা করেও কিছু করতে পারবে না। মা সব জানিয়েছেন আমাকে, আর আমি তো তোমাদের চুক্তির কথা জেনেই গেলাম। তাহলে এখন নতুন করে কি প্ল্যান করবে তুমি? জেনে গেছো, ভালো হয়েছে। এবার তোমার মতামত জানিয়ে দাও, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে, তাই না আকাশ? আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। তামিম এমন ভাবে প্রতারণা করবে আকাশের কল্পনারও বাইরে ছিল। কিন্তু এখন তো সব মেঘের হাত। আজ মেঘের একটা সিদ্ধান্ত সব বদলে দিতে পারে। অন্যদিকে তানহা আকাশের মাকে বাসায় সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আকাশের মা কান্নায় ভেঙে পড়ছে। তাহলে কি এবার আকাশের বাবার মতো আকাশকেও হারিয়ে ফেলবে? এমন হাজারো প্রশ্ন বিরাজমান করছে তাদের মনে। শেষ পর্যন্ত কি হবে? আকাশ তার বাবার মতো হারিয়ে যাবে না তো? আর মেঘ তামিমকে বিয়ে করে নেবে না তো? এদিকে তামিম আকাশ চিন্তায় ভেঙে পড়ে না জানে। মেঘকে সিদ্ধান্ত নেয়।
সত্যি সত্যি মেঘ ছেড়ে যাবে না তো আকাশকে? এরপর আকাশ মেঘকে বলল, কাম অন মেঘ, স্পিক আপ। তামিম প্লিজ ওনাকে ছেড়ে দাও। আরে আরে, এত দরদ জাগছে কেন? ওই বিয়েটা তো মিথ্যে। আকাশ মেঘের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সত্যি কি এই সম্পর্কটা মিথ্যে বলে প্রমাণিত হবে? আকাশের ভালোবাসার কি কোনো মূল্য ছিল না? মেঘ চুপ করে আছে কেন? কেন কিছু বলছে না? এসব কথা ভাবছে আকাশ। হুট করে তামিম বলে উঠল, মেঘ, তোমার মতামত আমি ভালো করে জানি। এই চুক্তির কথা অনুযায়ী এই 1 বছরে আকাশের প্রতি তোমার বিন্দুমাত্র অনুভূতি জাগেনি। তুমি এখনো তামিম, আমাকে ভালোবাসো। আর এগ্রিমেন্ট অনুযায়ী আজ 1 বছর শেষ, তাই আজ তোমাদের ডিভোর্স হয়ে যাবে। এরপর তুমি আমাকে বিয়ে করবে। নিজেকে খুব চালাক ভাবিস তাই না তামিম? তো সব ভাবনা সত্যি হয়ে যাবে, তুমি যা বলবে তাই হবে। এগ্রিমেন্ট তো এটাই ছিল। একটা চুক্তির মাধ্যমে আকাশ চৌধুরীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো কাশফে হাসান মেঘ। এই 1 বছরে যদি মেঘের মনে আকাশের জন্য অনুভূতি না জন্মায়, তাহলে মেঘ সারা জীবনের জন্য আকাশের কাছ থেকে আলাদা হয়ে যাবে। আর এই চুক্তির কথা মতো আকাশের সাথে মেঘের ডিভোর্সের পরে তামিমের সাথে মেঘ আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আকাশ চোখ দুটি বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে। এরপর তামিম বলে উঠল, মেঘ, আর চুপ করে থেকে দেরি করো না প্লিজ। এবার তুমি ওকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। যদি তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে কিন্তু আমি আকাশকে মুক্তি দেব। মেঘ, দেরি করো না, এখনো অনেক কাজ বাকি আছে। প্লিজ তাড়াতাড়ি করো। আমি তুমি বলো মেঘ, প্লিজ বলো। আমি এ কথা বলার সাথে সাথে খুব জোরে একটা শব্দ হয়। তামিম কোনো কিছু বোঝার আগে পুলিশ এসে তামিমের মাথায় রিভলভার ধরলো। আকাশ সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এই কাকে দেখছে সে? এটা কি করে সম্ভব? এদিকে পুলিশ তামিমকে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার তামিম আহমেদ। মেঘ পুলিশের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। আর আকাশ অবাক হয়ে পুলিশের দিকে তাকালো। আর ভাবতে থাকে পুলিশ এখানে আসলো কিভাবে? সে তো কাউকে কল করেনি, তাহলে এরা জানলো কি করে? এর মাঝে আরো একজন পুলিশ এসে ভেতরে ঢুকে আর তামিমকে